ভিডিও স্ক্রিপ্ট ছাড়া করা যায়? আচ্ছা, ওকে, শুরু করছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এমন একটা ভিডিও যেটি স্ক্রিপ্ট ছাড়া করা যায় কিনা সেই বিষয়টিকে উপস্থাপন করার জন্য আজকের এই যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট যে বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা হলো ইন্টারনাল, অর্থাৎ আমরা প্রফেশনাল জগতে যারা আছে, যারা সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট, এবং আমাদের যে সংগঠন আছে সেখানে, এবং আপনারা অনেকেই আছেন যে চিকিৎসাটি নিচ্ছেন, অনেক সময় দেখা যায় অনেক বেশি খরচ করে ফেলেন, কিন্তু খরচের পার্সপেক্টিভে যে আউটপুট সেটি হয়তো বা আপনারা পান না। এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়েই আমি টোটাল ভিডিওটি বলবো। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এটাই আপনাদের এই যে একটা চিকিৎসা আসার পিছনে যে একটা মোটিভেশন, সেটা আমি আশা করি এর থেকে পাবেন। আমি এখানে বলছি না আপনারা অনেক টাকা পয়সা খরচ করেন কি করেন না, আপনারা সঠিক চিকিৎসা পান কি পান না, কিন্তু আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমার যতটুকু মনে হয় যে আসলে আপনারা কি করছেন বা কি পাচ্ছেন। সো আমাকে একজন প্রশ্ন করেছেন, প্রশ্নটার জায়গাটাতে যাই, তাহলে আমার বলতে সহজ হবে। এবং এই ধরনের প্রশ্ন আপনারা করেন, দ্যাটস নাইস, কারণ এটা আপনারা করলে না তখন আমরা বলার একটা সুযোগ পাই। আদারওয়াইজ আমরা বলতে গেলেও এটা একটা সমস্যা ক্রিয়েট হয় আমাদের সোসাইটিতে। একজনে প্রশ্ন করেছে, ট্রিটমেন্ট কীভাবে করাবো ভাই? আপনারা যেই পরিমাণ পেমেন্ট চান, একজন মিডল ক্লাস ফ্যামিলি ছেলে মেয়ের পক্ষে সিবিটি আর কাউন্সেলিং করা পসিবল না। এবং সে আবার বলেন যে আমরা অবশ্যই ভালো ট্রিটমেন্ট চাই, ভালো সাইকোলজিং ইয়ার কাছে থেকে যেতে চাই, মানে ভালো সাইকোলজিস্টের কাছে যেতে চাই, সেটা বলতে চেয়েছে। কিন্তু সবার ফ্যামিলি এত সলভেন্ট না, তারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তার পার সেশন এত টাকা কিভাবে নিবে, আর যদি দিতে না পারে তাহলে তাদের ট্রিটমেন্ট নেওয়া পসিবল না। দিন শেষে লো ইনকাম যাদের, তাদের মেন্টাল ইলনেসটা রিকভার করা কোনো ওয়ে নেই। খুবই ইম্পর্ট্যান্ট একটি কথা বলেছেন, এবং এই প্রশ্নটি বা এই আপনার কমেন্টটি আমাকেও ইমোশনালি কোনো একটা জায়গাতে টাচ করেছে বলেই আজকে আমি মনে করেছি যে যা কিছু হোক না কেন আপনার এই প্রশ্নের ভিত্তিতে আমাকে কিছু বলতেই হবে। সো কোনো স্ক্রিপ্ট নেই, আমার অভিজ্ঞতা থাকবে, এবং আপনাদের ভিতরে যদি এরকম হয় কেউ আমার কথার বিরোধী মনে করেন যে আপনার কথার সাথে একমত না, তাহলে অবশ্যই আপনারা সেই মতামতের শেয়ার করতে পারবেন আমার কমেন্ট বক্সে, বা আমি আছি বাংলাদেশেই থাকে, ঢাকাতে একটা জায়গাতে প্র্যাকটিস করি, সেখানে এসে আপনারা শেয়ার করতে পারবেন, আমি খুবই খুশি হব। তো যে বিষয়টি ছিল যে আমার কথা ছিল যে মানসিক রোগে আপনার টাকা খরচ করছেন কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সো কিছুদিন আগের একটা ঘটনা বলি। বিদেশ থেকে একজন আমার পরিচিত একজন ডক্টর তিনি আসেন। আসার পর তিনি হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেছিল, কি অবস্থা, কেমন যাচ্ছে আপনার দিনকাল। তারপর এটা বলার পর বলল, হ্যাঁ তোমরা তো কাউন্সিলিং সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হ্যাঁ তোমরা তো অনেক কিছু, অনেক কন্ট্রিবিউশন তুমি করতে পারো, তোমাদের করা সম্ভব। সো এটা ভালো। তো এটা বলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা আপনার মাথায় কী জন্য আসলো, কী জন্য এই কথাটা বললেন। তখন উনি একটু ইলাবারেটলি বলছিল, তো আমি যদি শর্ট করে বলি, সে বলতেছিল যে গত সপ্তাহে আমার ওয়াইফের সিজার হয়, এবং সিজার হয় সে যেই দেশে থাকে বাহিরে একটা কান্ট্রিতে। তো ওখানে সিজার করার পর তাকে কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি, এবং তারা যদি পারে কোনো রকমের ওষুধের যে চিকিৎসা বা অ্যান্টিবায়োটিক এই রিলেটেড অনেক বেশি যে ওষুধগুলো সেগুলো তারা দেয় না। সো এটা বলার পর তিনি বললেন, আমার এখানে চলে আসলে আমার বলতেছে যে দেখো, তোমরা মানসিক স্বাস্থ্যের এত বড় একটা বিষয়, সেইখানে তোমরা কোনো রকমের ওষুধ ছাড়া এই চিকিৎসাটি দিচ্ছ, এবং এটা বিশ্বব্যাপী, সারা বিশ্বে কিন্তু এটা অনেক ফলপ্রসূ, এবং সবাই এটার প্রতি টান থাকে। এর কারণ হচ্ছে যে আমরা সহজে ওষুধের যে জায়গাটি সেটি কিন্তু বাহিরের কান্ট্রিতে তারা কম যায়, তারা চেষ্টা করে অর্গানিক ওয়েতে যেই সমস্যাটাই হোক না কেন, সে শারীরিক বা মানসিক, সেটা কমাতে চেষ্টা করে। এখন সে যেহেতু বিদেশে থাকে, একজন ফিজিশিয়ান ডক্টর, সেক্ষেত্রে তার চিন্তাভাবনা ওইভাবে কিন্তু কাজ করে। তো সেও হয়তো মনে করে যে মানসিক রোগের ক্ষেত্রে যদি এটা এরকম হয়, সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি তো বাংলাদেশের মানুষ তো আসবেই, হ্যাঁ, কারণ ওষুধ খেলে কি হয়, অনেক সময় দেখা ওষুধে একটা সাইড এফেক্ট আছে, সো সেটা থাকে। এখন এখানে অনেক বিষয় আছে যেটা আমি পরবর্তীতে বলবো। সো এর মাধ্যমেই আপনারা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। সো আমি এই জন্য আগে বলে নিয়েছি যে আমার ভিডিওটা একটু বড় হবে।
এখন দেখেন এই যে ডক্টর যে কথাটা বললো তার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স থেকে বা সে এটা আগে থাকতেও জানে। সো এখানে সে গুরুত্ব দিয়েছে যে আমরা যারা এই প্র্যাকটিসে আছি তারা হচ্ছে যে ওষুধে ছাড়া চিকিৎসা দেই, তার মানে এটা পেশেন্টদের জন্য অনেক ভালো। এবং সেক্ষেত্রে আমরাও হয়তো বা সে বলতে চেয়েছে অবদান বলতে আমরা অনেক বেশি লাভবান হই। হ্যাঁ, কারণ এখানে তো অনেকেই আছেন যে এই শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন। এখন সেই বিষয়টা নিয়েও আমি আসবো। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু এখানে যে এই প্রশ্নটি করা হলো এবং আমার মাথায় এই জিনিসগুলো ঘটতেছিল। একটা ব্যাপার কি যে এই যে আমরা যারা প্র্যাকটিস করি আমরা জানি, আপনারা অনেকে জানবেন যে বাংলাদেশে মানুষের কোনো একটা রোগ হলো বা কোনো একটা লক্ষণ হয়তো বা মানসিক রোগের ক্ষেত্রে কি হয় যে কোনো একটা লোক এসে আবোল তাবোল কথা বলে, খুব বেশি এগ্রেসিভ থাকে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, রাগ করে, একা একা থাকে, নিজেকে বড় ভাবে, সব কথাতে সে একটু মানে রাগের সুরে কথা বলে। আর যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, পিটিএসডি বা ম্যানিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার এটা যদি বলা হয় সেটা একটা অন্য বিষয়, সেটা তো আপনারা জানেনই। সো এখন যে বিষয়টি হলো যে এই যে ডক্টর যে কথাটা বললো তিনি মনে করেন যে বাংলাদেশে কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা এই কাউন্সিলিংটা করায় তারাই হয়তো সব থেকে সেরা। হ্যাঁ, তারাই এখানে এই চিকিৎসাটি দেয়। আসলে কি বাস্তবে সেই রকম? আপনি চিন্তা করে দেখেন যে আপনার গ্রামে যারা থাকে বা গ্রাম থেকে আরেকটু ভিতরে যারা থাকে, যারা চিকিৎসার জায়গাটাতে যেতে পারে না, তারা কি করে যে কোনো একটা প্রবলেম হলে ডক্টর খোঁজে, যে সেটা মানসিক হোক শারীরিক হোক, যে এই সমস্যাটা হয়েছে কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি। তো তখন কি হয়, সে ওই যে ডক্টরের সন্ধান করে, সে কিন্তু কোনো সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট কিন্তু না, সেটা যদি মনের রোগ হয় বা মানসিক রোগের ক্ষেত্রে হয়। এখন সে কি হলো, সে কিন্তু যে কোনো একজন এমবিবিএস ডক্টর হয়তো বা একজন মেডিসিন ডক্টরের কাছে গেল, হ্যাঁ, বা শিশু বিশেষজ্ঞের কাছেও যায় অনেকে, আমি আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি। তো ওখানে গিয়ে তার এই সমস্যার কথা বলে, যেহেতু ওই ডক্টর চিন্তা করে যে এইরকম একটা এলাকায় ওই ধরনের প্রফেশনাল পাবে না সাইকোলজি বা সাইকাতে, সেক্ষেত্রে সে চেষ্টা করে হয়তো বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য কিছু পেশেন্টদের ভালো করার জন্য কিছু ওষুধের যে চিকিৎসায় কিছু ওষুধ দিয়ে দিল, সে একটু ঘুমালো বা একটু মনটা শান্ত রাখলো। অ্যাকচুয়ালি কী হয় যে এখানে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টের ভূমিকা অপরিহার্য। যে জায়গাটাতে আপনারা জানেন যে মানসিক রোগের ক্ষেত্রে এক হচ্ছে ওষুধের চিকিৎসা আর হচ্ছে ওষুধ ছাড়া চিকিৎসা। ওষুধের চিকিৎসাটি একজন সাইকাটিস্ট করে থাকেন এবং এই সাইকাটিস্টের সংখ্যা খুবই নগণ্য, মাত্র হয়তো বা 500 বা 700 এরকম আছে, বা এটি কম বেশি হতে পারে। একজন সাইকোলজিস্টেরও এখানে অনেক ভূমিকা থাকে, যেটা আমি প্রথমেই বললাম যে ডক্টরের কথা যে ডক্টর বলল যে ওষুধ ছাড়া আমরা চিকিৎসা দিই, তার মানে আমাদের তো পেশেন্ট অনেক বেশি, আমাদের অনেক লাভবান আমরা হই, বা যেটা সেই কন্ট্রিবিউশনের কথা বললো, অবদানের কথাটা। এটা খুব ভালো যদি আমরা আসলে অবদানটা রাখতে পারতাম। আমি সবসময় চেষ্টা করি আমার পেশেন্টদের ক্ষেত্রে এই অবদানটা রাখার জন্য। আমার এই যে এই চ্যানেলে এই যে আমার এখন আপনাদের এই ভিডিওটি শেষ করার পর আমি কাউন্সেলিং সেশন শুরু করব। তো আমি কিন্তু টাইমটা নিয়েছি যে এই টাইমের ভিতরে আমার এই ভিডিওটা শেষ করব। সো এখন কথা হলো, আমি কিন্তু চেষ্টা করি কন্ট্রিবিউশনটা রাখার জন্য, ভালো লাগে আপনাদের সাথে কথা বলি, অনেক বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছ থেকে জানতে পারি। সো এটা একটা আমার যারা আগ্রহ। এখন ওষুধ ছাড়া এবং ওষুধের চিকিৎসা দুটোই দরকার হয় মানসিক রোগের ক্ষেত্রে, কিন্তু কি বলা হয়েছে যে বাংলাদেশে মনে করেন 17% আছে যাদের মানসিক সমস্যায় কোনোভাবে জর্জরিত, এর ভিতরে 1% আছে যে খুবই সিভিয়ার, যাদের সাইকাট্রিক মেডিসিন দরকার হবে। আর 16% হচ্ছে যে এই যে আপনি যারা হচ্ছে যে আমার ভিডিওটি দেখছেন এবং আমি যে কথা বলছি এরকম, আমিও প্রায় অ্যাংজাইটিতে একটু পড়ে যাই, একটু মানসিক চাপ আমার বোধ হয়, বা অনেক সময় দেখা যায় কি যে আপনারা যারা আছেন আপনারাও পড়েন বা কোনো একটা কিছু নিয়ে টেনশন করেন, এগুলো কিন্তু মানসিক এই যে সমস্যা তার কিন্তু কিছু কিছু লক্ষণ। এখন সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট কখন যেতে হয়, দেখা যায় যে খুব বেশি সিভিয়ার বলতে মাইল্ড টু মডারেট লেভেলে থাকলে সেক্ষেত্রে প্রথমেই কাউন্সেলিং বা ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটি নিতে হয়। সো এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই জানি না এই জায়গাটাতে। এখন খরচের বিষয়টা আসি, যে খরচের কথা বলেছেন, খরচ অনেক জায়গাতে মোটামুটি এটা 1000, 1500, 2000 টাকা, 3000 টাকা, অনেক ক্ষেত্রে এর থেকে বেশিও নিতে পারে, আবার এর থেকে অনেক কমও নিতে পারে। এখন এখানে মেইন যে জিনিসটি আপনাদের বোঝার বিষয় সেটি হচ্ছে আপনি যে যার কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটি নিবেন সে আসলে কে, কার কাছ থেকে নিচ্ছেন। আমি একটু সহজ করে বলি আর একটু শোনেন। সেটা হলো একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, এই কথাটা কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি বলতে হয় তাকে মিনিমাম এমফিল ডিগ্রি
নিতে হবে বাংলাদেশে থেকে। এছাড়া অন্য যারা আছে তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। যারা অনার্স মাস্টার্স করে ফেলেছে তাদের মাস্টার্সটা অবশ্যই সেক্ষেত্রে প্রফেশনাল ডিগ্রি, অর্থাৎ সে যখন এই ডিগ্রিটা নেবে কোনো একটা মেডিকেল সেটিংয়ে বা যেখানে পেশেন্ট ডিল করা যায় তেমন একটা অবস্থানে থেকে তার 3 মাস বা 6 মাসের ইন্টার্নশিপ প্লাস একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে যে যারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। এই অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা অনার্স মাস্টার্স করবে তারা এই যে এমফিল যারা করবে তাদের আন্ডারে থেকে বা তাদের সুপারভিশনে থেকে তাদের কাজ করতে হবে। দিস ইজ ল। কেন সেটা আমি পরে বলতেছি। আবার অনেকে ট্রেনি কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কারা, এই যে মনে করেন মাস্টার্স পড়ছে মানে এই ডিগ্রিটা অর্জন করতে যাচ্ছে, তারা ট্রেনি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা এডুকেশন সাইকোলজিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, সবার কথা একটা থাকবে যে ট্রেনি। তাহলে পার্থক্য হলো ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট এবং পূর্ণ কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এখন এখানে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট অর্থাৎ এমফিল করতে গেলে তাকে অনেক সময় এখানে ব্যয় করতে হয়। চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি, মানসিক রোগের যে ওষুধ এই সম্পর্কে আলাদাভাবে প্রচুরভাবে পড়াশোনা করতে হয়, যেটা যারা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা মোটামুটি করে। এই জন্য বলা হয়ে থাকে যারা এই যে মানসিক স্বাস্থ্যে যারা হচ্ছে যে পেশাজীবী হিসেবে আসতে চায় বা এখানে কন্ট্রিবিউশনটা রাখতে চায় তাদেরকে মিনিমাম অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে হবে। এবং সেই ক্ষেত্রে অনেকে বলে বা আমরা বলি যে আমি যখন অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট ছিলাম অর্থাৎ মাস্টার্সটা আমার কমপ্লিট হলো, তখন আমার কাছে মনে হলো যে আমি মেন্টাল হেলথ চিকিৎসার পদ্ধতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানা শুরু করলাম। এমফিল করার পর বলা হয় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, সেটা তো আমি আগে বলেই দিলাম। এখন এটা হলো সাইকোলজিস্টের জায়গাটা। আর যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা এমবিবিএস ডক্টর, সোজা কথা যদি বলা হয় তারা এমবিবিএস ডক্টর, এর সাথে সাথে এফসিপিএস করতে হয়, অর্থাৎ সাইকিয়াট্রিতে আলাদাভাবে পড়াশোনা ট্রেনিং থাকতে হয়। এখন সেক্ষেত্রে তাদের একটা সময়ের ব্যাপার আছে, তাদের সময় দরকার হয়, অনেক ধৈর্য দরকার হয়, অনেক জানতে হয়। দেখা যায় একজন সাইকিয়াট্রিস্টও দেখা যায় তার গাইনোকোলজিস্টের যে পড়ালেখা সেটা জানতে হয়, একজন কার্ডিওলজিস্টের পড়াশোনা জানতে হয়। মোট কথা হলো তারা হলো শুধুমাত্র সাইকিয়াট্রিস্ট হিসেবে মানসিক রোগের চিকিৎসা দেবে সেটা না, কারণ মানসিক রোগ কারো ভিতরে যদি থাকে তার কিন্তু এই সমস্যা অন্য থাকতে পারে। হয়তো তার হাড্ডি ক্ষয় হয়েছে, তার একটা সমস্যা, তার হয়তোবা হাতে ব্যথা করে, তো চোখে ব্যথা করে, চোখে সমস্যা হয়েছে, অথবা মুখে ঘা হয়েছে। সেই জন্য কিন্তু এই যে সাইকিয়াট্রিস্ট কিন্তু একই সাথে মানসিক রোগ বিশেষজ্ঞ, রোগ চিকিৎসক এবং সাথে সাথে কিন্তু এই যে একজন ফিজিশিয়ানের ভূমিকা পালন করে। সো তাদের কাছে যেটা বলা হয় এটা তারাও মানে, বাংলাদেশে তারাও মানে, হ্যাঁ, যে সেটা হলো যে একজন পেশেন্টের যখন কোনো একটা রোগ হবে, মানসিক রোগ হবে, এবং সেটা যখন তার পার্সোনাল লাইফে অর্থাৎ প্রতিদিনের কাজগুলো সে ঠিকমতো করতে পারছে না, অন্যের সাথে সম্পর্কটা ঠিকমতো যাচ্ছে না, বা ধর্মকর্ম সে করছে না, বা কোনো রকমের ওর তোয়াক্কা করছে না, বা শারীরিকভাবে সে আস্তে আস্তে হয়তোবা তার অল্পতেই জ্বর হয়, মাথা ব্যথা হয়, অসুস্থ থাকে। তো এই বিষয়গুলো যদি না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে তার সমস্যাটি মাইল্ড টু মডারেট। তখন শুধুমাত্র কোনো রকমের ওষুধের চিকিৎসার দরকার হয় না, একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওষুধের যে চিকিৎসা সেটি নেবে। এবং প্রথমেই যেটা বলেছিলাম যে 16% মতো আছে যারা মানসিক রোগে ভুগছে, এর 15% শুধুমাত্র এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে পারে। এখন আসেন, এখানে একটা ব্যাপার থাকে, কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কতজন আছে? আমি আমার যে ডিপার্টমেন্ট যেখান থেকে আমি বের হয়ে এসেছি, যেখানে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি, এখানে এমফিল ডিগ্রি 2025 সাল এখন পর্যন্ত এখন ওখানে আছে হলো মোট 23 জনকে রিকগনাইজ করা হয়েছে। 23 জনকে যারা এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ বাচ্চাদের নিয়ে কাজ করার মতো, এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের পরিমাণ 8 জনের মতো, 8 জন বা 10 জন, যারা হচ্ছে যে পরিপূর্ণ একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। সো এখন এই জায়গাটাতে অনেকে হয় কি যে শুধুমাত্র সাইকোলজিতে পড়াশোনা করেছে এবং তার নিজেকে একজন কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলে ফেললো। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গাতে অ্যাড দিল, এবং সেই অ্যাড দেখে মুখরোচক অ্যাড, আই ক্যাচিং অ্যাড, অনেকে কি হয় যে সে তার দেখতে এরকম, কথা এরকম, তো তার কাছে যাওয়ার পর কি করে কাউন্সেলিং নেয়। তো কাউন্সেলিং নেওয়ার পরে কি হয় যে
চলতে থাকে, খুব মোটিভেশনাল কিছু কথা বলে, যেটা কাউন্সেলিং না, কিছু সাজেশন দেয়, উপদেশ দেয়, পরামর্শ দেয়। দেওয়ার পর ওই রোগী তো মনে করে যে অনেক দিন পর পেলাম একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, সে তো আমার মনের কথা বলে দিল, খুব ভালো ভালো সাজেশন দিল, তাহলে তো আমি ভালো হয়ে গেছি। সো ওনার কাছে আবার যেতে হবে, সেটাও উনি মোটিভেটেড করে, এবং সে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি যাচ্ছে। হয়তোবা ওই সাইকোলজিস্টের যে মানে পেমেন্টটা, সেটা হয়তোবা অন্যদের থেকে অনেক বেশি, সে নিচ্ছে 5,000, 7,000 বা 10,000 টাকা নিচ্ছে, কারণ তার মুখে কথা আছে। কিন্তু তার একাডেমিক যে ডিগ্রিটা আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আবার এমনও আছে দেখবেন যে অনেক কাউন্সেলিং সাইকোলজিস্ট মাত্র 500 টাকায় সেশন নিয়ে থাকে। এখন এখানে কি থাকে, একটা ভ্যালু সিস্টেম থাকে। 500 টাকা এবং ওই যে 5,000 টাকা নিচ্ছে, তাহলে কার কাছে যাবেন? আপনার প্রথম এবং প্রধান যে বিষয়টি থাকবে, আমি এই যে ভিডিওটি প্রথম দিকে বললাম, আপনি চেষ্টা করবেন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে যে এমফিল ডিগ্রি করা আছে। যদি তার সাথে কথা বলেন এবং মনে করেন যে তার পেমেন্টের যে ধরন সে অনুযায়ী আপনি নিতে পারেন, দ্যাটস নাইস। না হলে একজন অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, সেক্ষেত্রে তার পেমেন্টের ধরনটা কিন্তু ওইভাবে থাকবে। এবং আমি একটা জিনিস এখানে আপনাদের উল্লেখ করতে চাই, বাংলাদেশের পার্সপেক্টিভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, এখানে যারা থেকে বের হয়ে আসে তাদের প্রফেশনাল ডিগ্রি নিতে হয়, এবং বলা হয় যে তারা কিন্তু একটা ইন্টেন্সিভ একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যেতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক রকমের পেশেন্ট ডিল করতে হয়, তারপর কিন্তু এখানে সার্টিফিকেটটা দেওয়া হয়। সো এটা একটা বিষয়। ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও একই অবস্থা। এছাড়া অন্যান্য বেশ কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন এডুকেশনাল দের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ছাড়াও স্কুল সাইকোলজিস্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশন সাইকোলজি ডিপার্টমেন্ট বলা হয়ে থাকে। তো এরকম কিছু কিন্তু আছে। এছাড়াও আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবেন, আপনি হয়তোবা রাজশাহী ইউনিভার্সিটিতে এভাবে দেখবেন। তবে আমার এই বিষয়ে থাকবে যে আপনি অবশ্যই একটু বিষয়টা সম্পর্কে জানতে চাইবেন। হ্যাঁ, আপনি হয়তোবা কম টাকার ভিতরে কাউন্সেলিংটা নিতে পারেন, তবে এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন যে প্রফেশনাল ডিগ্রি, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে যে আপনি সেশন নিয়েও দেখতে পারেন, কয়েকটা সেশন নিলেন, আপনার লক্ষণগুলোর অবস্থা কী। মোটামুটি ধরে নেবেন যে 5টা-7টা হলে আপনার লক্ষণগুলো একটু ইমপ্রুভমেন্ট হওয়ার কথা। যদি না হয় তাহলে একটু ভাববেন এবং ওই কাউন্সেলিং সাইকোলজিস্টকে জিজ্ঞেস করবেন, বা তারপর যদি দেখেন যে কোনো রকমের কোনো রেজাল্ট আসছে না, তখন হয়তো আপনি দেখতে হবে যে আপনি কার কাছ থেকে কাউন্সেলিংটা নিচ্ছেন। সো এটা হলো কাউন্সেলিং সাইকোলজিস্টের বিষয়টা। আর এডুকেশনাল সাইকোলজিস্ট বা অন্য ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি যারা আছে, মোটামুটি এইভাবেই আপনি একটু চেক করতে পারেন। সাইকিয়াট্রিস্টের ব্যাপারটা একদম আপনারা নিজেরাই চেক করবেন, এটা খুবই ভালো। এই কারণে কারো কথায় যদি আপনি বিশ্বাস করে কোথাও যান, সেক্ষেত্রে আপনি ঠকতে পারেন। আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সে মিনিমাম একটা আপনাকে টাইম দিবে, একটা 10-15 মিনিট দিবেন, আপনার কথাগুলো শুনবেন, অ্যাসেসমেন্ট করবেন, তারপর হলো আপনার ওষুধের চিকিৎসাটি দিবেন। যদি এটা না দেন, আর যদি আপনি দেখেন যে আপনার রোগটা কোনো রকমই কমছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আসলে এই সাইকিয়াট্রিস্টের কাছে আমি আসলে যে আপনার কথা শুনছে না, তার কাছ থেকে আপনি কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেবেন কিনা। সো এটা একটা বিষয়। এখন সাইকিয়াট্রিস্টের কাছে কখন যেতে হয় সেটা তো আগেই বললাম, যে আপনি যদি প্রবলেমটি মাইল্ড টু মডারেট থাকে, তাহলে একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা প্রফেশনাল ডিগ্রি রয়েছে, প্রফেশনালি কাজ করে, তাদের কাছে যেতে পারেন। আর যদি আপনার এটা না থাকে, একটু সিভিয়ার থাকে আপনার বা আপনার পরিবারের, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। মনে রাখবেন, সাইকিয়াট্রিস্ট কোনো আপনার এলাকার যে একজন মেডিসিন স্পেশালিস্ট বা সরকারি ডাক্তার সে নাও হতে পারে, বা হচ্ছে যে আপনার ফার্মেসি যারা আছেন তারা কিন্তু কোনো সাইকিয়াট্রিস্ট না। তাদের কাছ থেকে কখনোই কোনো রকমের ওষুধ দিবেন না, যারা হচ্ছে যে এই যে ফার্মেসিতে বসে এবং আপনার একটা প্রবলেমের কথা বললেন, একটা ঘুমের ওষুধ দিল, খেলেন, আর মনে হয় রাত্রে ঘুমটা ভালো হলো, মনটা ভালো আছে, তার মানে সেই বড় ডাক্তার না, কখনোই না। ইভেন যেটা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, একজন ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজি প্রফেশনাল ডিগ্রি থাকলেও সে কখনো মেডিসিন লিখতে পারে না। একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের যে সিলেবাস এই পর্যন্ত আসতে গেলে, সেটা যদি আমি আপনাকে বলি বা আপনাদেরকে বলি, তাহলে এই ভিডিওটা আমার লম্বা করতে হবে 6 ঘন্টা। এবং তারপরও আমি যদি গুচ্ছ আকারে বলি, ক্লাস্টার অনুযায়ী বলি, তারপর শেষ হবে না। তাদের নিজেদের বার্ন আউট নিয়ে কাজ করতে হয়, তাদের হচ্ছে যে পড়াশোনার যে ধরন, রাত আর দিন কখন কি হয় অনেক সময় এটা বোঝাও যায় না, যারা প্রফেশনাল ডিগ্রিতে নিয়ে থাকেন। এবং দেখা যায় মানে বড় বড় হচ্ছে যে ট্রেনিংগুলো তাদেরকে নিতে হয়। এবং সাথে সাথে আপনার ইএমডিআর থেরাপি হয়তো বা শুনে থাকতে পারবেন। ইএমডিআর থেরাপি, এটা আমি যদি আপনাকে বলি, 5 বছর আগে আমার ক্ষেত্রে, আমি যদি 2009 সালে 18 সালের দিকে একটা এরকম ইএমডিআর থেরাপির একটা ট্রেনিং হবে। এটা
ফরেন এবং আমাদের বাংলাদেশি যারা সিনিয়র আছেন তারা করে থাকেন। সো এটা শুরু হয়েছিল 2009 সালে, আজকে 2025 সাল। ওই যে ব্যাচটায় যারা ছিল এখন পর্যন্ত কিন্তু তারা শেষ করতে পারেনি। ওই ব্যাচটা তো শেষ হলো, পরবর্তীতে আমি আবার ভর্তি হলাম, মানে এটা বলা হয় সাইকোট্রমাটোলজি। সাইকোট্রমাটোলজি আবার 3টা পার্ট আছে, 1, 2, 3, এবং এটা করার পর তারপর ইএমডিআর থেরাপি যেতে হয়। ইএমডিআর থেরাপি করা শেষ হয়ে গেলে একজন ইএমডিআর থেরাপিস্ট যদি বলতে হয়, তাকে 1 থেকে 2 বছর প্র্যাকটিস করতে হয়, পেশেন্ট ডিল করতে হয় এবং তাদের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে যে জমা দিতে হয় একজন সুপারভাইজারের আন্ডারে। এরপর তারা জাস্টিফাই করে যে আপনি কি ইএমডিআর থেরাপিস্ট হতে পারবেন কি পারবেন না। সো এটা হলো বললাম একটা ইএমডিআর থেরাপি। এবং ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে অনার্স, মাস্টার্স, তারপর এমফিল ডিগ্রি, তারপর হলো অন্যান্য বিভিন্ন রকমের ট্রেনিং নিতে হয়। তারপর হচ্ছে যে হসপিটাল সেটিংয়ে বা অন্যান্য জায়গাতে এই প্র্যাকটিসটা করতে হয়, অনেক বড় একটা বিষয়। আমি কিন্তু এরপরে আমি আসবো যে পরবর্তীতে যে এই বিষয়টি, খরচের বিষয়টি। এখন দেখেন, একজন ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে এখানে কিন্তু অসম্ভব সময় দিতে হয়, অনেক বড়, অনেক বেশি সময় দিতে হয়, নিজে পড়াশোনা করতে হয়। অনেক সময় দেখা যায় যে নিজেদের ফ্যামিলি মেম্বার কি কোথায় আছে তাদের সাথে 2, 4, 5, 10 দিন, 20 দিনেও কিন্তু অনেক সময় কথা হয় না। আমার ক্ষেত্রে হয়নি। সো আমি সেটাই বলছি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে 15 দিন পরে হয়তো বা আমাদের গ্রুপে কলে কথা হচ্ছে, তখন আমি একটু অ্যাড হলাম। তখন আমাকে বলে কি, মানে এরকম বলে, তুমি কেমন আছো, তুমি কি কোথায় আছো, কি আছো, এই ধরনের কিন্তু তাদের সাথে কথা বলা হয়। স্টিল এখনও কিন্তু করতে হয়, কারণ আমি আপডেট থাকতে পছন্দ করি। আপনারা জানবেন যে এমইএসটি অর্থাৎ মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিংয়ের উপরে আমি যে এমফিল গবেষণাটি করছি সেটা এখনও চলমান আছে, অর্থাৎ শেষ। এখন জাস্ট হলো এটার একটা রেজাল্ট সেকশনও শেষ। এখন এটা আমি পাবলিশ করব বা এটা আমি সাবমিট করব আমার যারা এক্সামিনার আছে। সো এটা কি হয় যে আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, অথবা প্যানিক অ্যাটাক থাকে, আপনার যদি ওসিডি থাকে বা অনেক রকমের নেতিবাচক চিন্তা থাকে, তাহলে এই যে এমইএসটি এটা আপনার ক্ষেত্রে খুব ভ্যালুয়েবল একটা থেরাপিউটিক প্রসেস হতে পারে, যেটা এই পরবর্তীতে আমার এই রিসার্চের মাধ্যমে আসতেছে। সো এটা আমি পছন্দ করি। আমার এখন ভালো লাগে, আমি যদি রাত 2টোর সময় মনে হয় যে একটু দেখি তো যে এই বিষয়টি সম্পর্কে নতুন কোন গবেষণায় কি বলে, কোনো নতুন চিকিৎসা পদ্ধতি আসছে কিনা, আমি কিন্তু সেটা করি। এখন এটা আমাদের সারা জীবনের জন্য করতে হয়। আপনি একজন স্পেশালিস্টের কাছে যাবেন, ডক্টরের কাছে যাবেন, সেই ডক্টরের কাছে যদি আপনি মনে করেন যে আপনি যদি দেখেন যে তার টেবিলের উপরে বই আছে বা একটা হচ্ছে যে কি বলে যে একটা বুক সেলফ আছে, তাহলে বুঝবেন যে সে হয়তো পড়াশোনা করে, পড়াশোনা করে, এবং এটা বুঝতে পারা যায় যে কে পড়াশোনা করে না করে। এখন খরচের বিষয়টা যে আপনি প্রশ্ন করেছিলেন বা যে জানতে চাইছেন যে মিডল ক্লাসের জন্য এটা আসলে কি ভ্যালুয়েবল কিনা, আমি আপনার এই প্রশ্নটি চলে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার জায়গাটা বুঝতে পেরেছি। এই প্রশ্নটা শুধুমাত্র আপনার পার্সপেক্টিভে না, আমি বলবো যে এটা সমগ্র বাংলাদেশের মানুষদের পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো, মনে করেন আমি প্রথমেই বললাম যে একজন এমফিল করার পর যে একজন সাইকোলজিস্ট হন, তার কিন্তু জার্নিটা শেষ হয়নি। নিয়মিত আপডেট থাকা, অনেক সময় অন্য জায়গাটাতে ট্রেনিং করানো, কোনো জায়গায় লেকচার নেওয়া, এগুলো কিন্তু সারা জীবনের জন্য থাকে, মানে লার্নিংয়ের উপরে থাকতে হয়। দিস ইজ নট ইজি টাস্ক। একটা মানুষের মনের কথা শোনা, এবং আমার দেখা যায় যে ওই যে সাইকোলজিস্টের সেই প্রফেশনাল, সে বাসাতে গিয়েও কিন্তু দেখা যায় তার একটা পরিবার আছে। এখন একটা ব্যক্তি, আপনি যদি মনে করেন কোনো একটা জায়গাতে আপনি যাচ্ছেন, তো যাওয়ার পর সেখানে একই রকমের কেওয়াজ বারবার হচ্ছে, আপনি যাচ্ছেন 1 দিন 2 দিন 3 দিন, যেতে যেতে একটা সময় কি যাওয়ার ইচ্ছা লাগবে? হয়তো বা লাগবে না, কারণ এটা ভালো লাগে না, আমাদের মনোটোনাস ফিলিং হয়। সেখানে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হওয়ার পর তাকে বার্ন আউট থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে হয় সেই বিষয়টি সম্পর্কে জানতে হয়। বাসাতে যাওয়ার পর তার ফ্যামিলি বা অন্য যারা থাকে তাদেরকে সময় দিতে হয়, তাদের সাথে ইন্টারাক্ট করতে হয়, কোলাবোরেশন করতে হয়। হয়তোবা আমি অনেক বড় একটা পেশেন্ট ডিল করেছি, সে ট্রমা, মানসিক আঘাত নিয়ে কাজ করেছে, বা এর আগে আরও বড় যে ট্রমাগুলো নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমি এখন বাসাতে আসছি, এখন বাসায় আমার কাজ আছে, বা অন্যান্য আমাদের মানুষগুলো যারা আছে বাসাতে তাদেরকে মেনটেন করতে হয়। সো এটা একটা জিনিস বললাম। সো এই জায়গাটাতে যদি বলি যে খরচের বিষয়টি, আপনি যখন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, সেক্ষেত্রে তার নির্ধারিত যে পেমেন্টটা থাকবে সেটা যেটাই হোক, 2,000 টাকা হোক বা 3,000 টাকা হোক, এতে আমার মনে হয় না আপনি ঠকবেন যদি আপনি দেখেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর কারণ কি আমি বলি যে আপনি হয়তো বা 500 টাকায় কারোর কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন, অনেকেই আছে, আপনি একটু দেখবেন যে অনেকেই আছে যে কাউন্সেলিং করায়। আমি কিছুদিন আগেই দেখলাম, গত রাতেই দেখলাম যে একজনে আর যে আমি নামটি এখন মনেও নেই, থাকলে হয়তো বা বলেই দিতাম,
সে আরজে সে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফেসবুকে হচ্ছে চাচ্ছে কি বলে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে এই কমেন্টে জানান বা আপনি মেসেজ করেন। এখন কথা হলো সে একজন আরজে, এটা হচ্ছে যে সাইকোলজি লাইন, মেন্টাল হেলথ হচ্ছে যে আমাদের জীবনের জন্য 4টা স্বাস্থ্য থাকে, তার ভিতরে একটি হচ্ছে এই যে মেন্টাল হেলথ। এছাড়া ফিজিক্যাল হেলথ রয়েছে, সোশ্যাল হেলথ এবং আরেকটা হলো ধর্মীয় বা রিলিজিয়াস হেলথ। এই জায়গাটাতে একজন ডক্টর যে ফিজিশিয়ান থাকে তার পড়াশোনা করতে হয়, একজন সাইকোলজিস্টের দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে হয়, হয়তো বা দেখা যায় 35-40 বছর পড়াশোনা করতে করতে যেতে হয়, এরপর তো সারা জীবন পড়াশোনা করতেই হয়, রিসার্চের সাথে অ্যাডজাস্ট করতেই থাকতে হয়। সেই জায়গাটাতে এইরকম একজন লোক বা এই ধরনের ক্যাটাগরি যারা আছে তাদেরকে যদি আপনি 200 টাকা দিয়েও দেখান বা 200 টাকা দিয়েও যদি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন, আপনার মানসিক রোগ কোনো দিনও ভালো হবে না। এটা আমি লিখে দিতে পারি এবং আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে কোনো ক্ষেত্রে যে কারোর সাথে। সো এই ভুলগুলো আপনার কখনোই করবেন না। আপনি যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, হয়তোবা আপনি এমন হবে হয়তোবা আপনার 5টা বা 10টা সেশনে যে আপনার ইমপ্রুভমেন্টটা হবে সেটা ওই ধরনের যারা কাউন্সেলিং করায় তাদের কাছে আপনি হয়তো যদি 100টা সেশনও নেন তাও হবে না। কারণ এখানে এমন একটা কাউন্সেলিং চিকিৎসা, এটা কাউন্সেলিং একটা চিকিৎসা, কেউ একজন প্রশ্ন করেছিলেন, এটাও একটা চিকিৎসা পদ্ধতি। সো এখানে এমন কিছু বিষয় থাকে যেটা হলো আপনার ব্রেনে ইনস্টল করা হয়। এখন সেই ইনস্টলেশনটা যদি নেগেটিভভাবে হয় আপনি কিন্তু খারাপ থাকবেন, আপনার অবস্থাটা ভালো থাকবে না। অ্যাটাচমেন্ট স্টাইল, কাউন্সেলিং প্রসেস, মাইক্রো স্কিল, অ্যাপ্রোচ, দিস ইজ নট ইজি ফ্যাক্ট। একটা অ্যাপ্রোচ জানতেই দেখাতে প্র্যাকটিস করতে করতে সেটা জানতে নিজের ভিতরে আত্মস্থ করতে 5 বছর লাগে, তারপর প্র্যাকটিস করতে হয় সারা জীবন, নিজের সাথে একটা কম্পেয়ার করে চলতে হয়, কারণ এটা আমার ভিতরে চলে যাচ্ছে। সেটি একজন এরকম মানে যারা কোনো রকমের ট্রেনিং নেয়, কিছু নেই, তার কাছে 200 বা 500 টাকা আপনি করবেন, যদি আপনি করেন তাহলে এটা ভাববেন যে এটা আপনার জন্য নেগেটিভ হতে পারে, সেটা আপনি মোটিভেশন পাবেন কিছু দিনের জন্য, পরবর্তীতে সেম প্রবলেমটা যখন তৈরি হবে আপনি আবার খারাপ থাকবেন। সো এটা করা ঠিক হবে না। আমি এই জায়গাটাতে বলবো আপনি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, হয়তো বা 5টা সেশনে যে ইমপ্রুভমেন্টটা হবে সেটা ওটা 50টা সেশনে হবে না, বরং আপনি ওনাদের কাছ থেকে নিলে বা কম টাকায় যারা দিই তাদের কাছ থেকে নিলে তাহলে আপনার অবস্থানটা আরও 10 বছর পিছনে চলে যাবেন। আপনার সমস্যা শুরু হলো আর 10 বছর চলে গেছেন, তার মানে আগামী 10 বছর 20 বছর আপনার সাফার করতে হবে সেই যে কথাগুলো বলেছে যে তার কাছ থেকে যে কাউন্সেলিং নিয়েছেন সেই অনুযায়ী। সো এই ধরনের কিছু ব্যক্তি বা বর্গ আছেন যারা কিন্তু এই ধরনের প্র্যাকটিস করেন, কিছুই করার নাই। আমাদের এখানে বিপি আছে, বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনগুলো আছে, ডিএসসিপি, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি বলা হয়, বিইপিসিএস বলা হয়। সো এটা আছে, তারপর সিপিএস আছে, অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজি যারা, তাদের একটা সোসাইটি আছে। তো বিভিন্ন রকমের সোসাইটি আছে। আসলে সোসাইটির যে লোকগুলো থাকে বা যারা থাকে আর কি, আমিও একটা সোসাইটিতে বিলং করি, অনেক ক্ষেত্রে না আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করতে পারি না, আমাদের লোকবল কম। আর ওই যারা করে তাদেরকে থামানোর মতো যে একটা অর্গানাইজেশন যে পাওয়ারটা সেটা কিন্তু আমাদের থাকে না, আমরা ওটা করতে পারি না। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি অনেকবার উত্থাপন করেছি যে এদেরকে থামান বা এদের থামানোর ব্যবস্থা করেন, কিন্তু আমি পারি না, কারণ আমি হচ্ছে একজন। এই জন্যই হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, আপনারা যারা মন দিয়ে শোনেন আমার কথাগুলো, হয়তো বা আপনারাই আমার একটা সময় পাওয়ার হবেন, যে এই পাওয়ারটা নিয়ে আমি এই ধরনের যে বিশৃঙ্খলা আছে সেই জায়গাটাতে আমি কাজ করব। আরেকটা কথা, আমার এই প্রশ্নটা করলেন তো আমার অনেকটা অ্যাসোসিয়েশন হয়ে যায়। সো সেটা হলো যে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আমার চেম্বার এবং হচ্ছে যে দেখা যায় যে আমার অনলাইনে এটা একটা আলাদা থাকে। সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এটা একটা 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 অবস্থানে রেখে করতে চাই। হ্যাঁ, কারোর জন্য খুব বেশি সমস্যা হয় সেটা না। কারণ আমি একটা কথা বলি, যেমন বিদেশে এরকম অনেক ক্লায়েন্ট আছে আমার, বেশ কয়েকজন আছে, অনেক বছর ধরে চিকিৎসা নিচ্ছে, 32 বছর ওই দেশে চিকিৎসা নিচ্ছে, 60 পাউন্ড করে একটা সেশন, 8,000 10,000 টাকা করে একটা সেশন নিচ্ছে, কিন্তু তার ইম্প্রুভমেন্ট নেই, হচ্ছে না। এমন পেশেন্ট আছে 1 বছর একটানা চিকিৎসা নিচ্ছে, ট্রমা কাউন্সেলিং নিচ্ছে, কিন্তু সে ভালো হচ্ছে না। এর কারণ কি? কালচারাল স্ট্যান্ডার্ডাইজেশন। এই কালচারাল স্ট্যান্ডার্ডাইজেশনটা ঠিক মতো জানা, বোঝা এবং সেটা অ্যাপ্লাই করা, দিস ইজ এ বিগ ফ্যাক্ট। এটা একবারে বলা ইজি না, এটা করতে পারাও ইজি না। সো এই জায়গাটাতে আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন, যারা বিদেশে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কাছ থেকে যদি এরকম হয় যে একটু পেমেন্টটা বেশি দিচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে বেশি নিচ্ছে না, কারণ বাংলাদেশে অনেকে আছে যে পেমেন্ট অনেক বেশি করতে পারে না।
আবার একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রতিদিন কয়জন পেশেন্ট ডিল করতে পারে কখনো লক্ষ্য করেছেন? 5 জন বা 7 জনের বেশি কিন্তু তারা অনেক ক্ষেত্রে অনেক সময় করতে পারে না। এটা সম্ভব না। তার পার্সোনাল লাইফও আছে, মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের নেগেটিভ বিষয়গুলো শুনছে এবং সেই অনুযায়ী সে ট্রিটমেন্ট দিচ্ছে। সে কতদিন চিকিৎসা দিতে পারবে? একটা বাংলাদেশে হয়তো বা 62 বা 65 বছরে রিটায়ার্ড করে। তো এইখানে এই ধরনের ব্রেনে যে প্রেশারগুলো তৈরি করে একজন যে সাইকোলজিস্ট রয়েছে বা অন্য যারা রয়েছে তাদের গড় আয়ু কতদিন থাকে বা তারা কতদিন এই চিকিৎসা দিতে পারে কখনো লক্ষ্য করেছেন? তাদের পার্সোনাল লাইফের কথা কখনো লক্ষ্য করেছেন? হয়তো বা সে বাসাতে গিয়েছে, সারাদিন পরিশ্রম করে, আপনার 9টা বা 10টার সময় আপনার সাথে কথা বলতে হচ্ছে বা এই যে কাউন্সেলিং করাতে হচ্ছে, সকালে উঠেই আপনাকে কাউন্সেলিং করাতে হচ্ছে। একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা এই ধরনের স্যাক্রিফাইস করে তাদের পেমেন্টটা কত হওয়া দরকার, কী ধরনের হওয়ার কথা, এটা অবশ্যই একটু ভেবে দেখবেন। সো এই বিষয়গুলো আর যে অর্গানাইজেশনের কথা বললাম, আসলে অর্গানাইজেশনের অনেক সময় করণীয় থাকে না, তবে আমাদের যেটা বলা হয় যে এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি আমি যতটুকু জানি, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, সেখানে কী ধরনের তারা এই বিষয়গুলো কীভাবে ডিল করছে সেটা আমি জানি না। আপনারা হয়তো প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে পারবে যে আপনার কাজ কী, আপনারা প্রতি বছর কী করেন, বাংলাদেশের এই যে একটা মেন্টাল হেলথ বড় একটা বিষয়, সেখানে কী ধরনের চিকিৎসা পাচ্ছে, কেউ ঠকে যাচ্ছে কি না, বা তাদের চিকিৎসা পদ্ধতি কীভাবে ইমপ্রুভ করা যায় সেই সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা এর আগে আছে কিনা, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো আপনারা জানতে পারেন। এগুলো আসলে আমি বলতে চাচ্ছি না। এবং প্রশ্নকারের যারা বলছেন তার কাছে আমি বলবো যে মিডল ক্লাস হলে আমি এই ভিডিওতে যা কিছু বলছি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনটা ভালো কোনটা খারাপ সে কথা আমি বলবো না, প্রথম থেকেই বলছি। এবং আমি জানি না আপনারা হয়তো বা আমাকে ইভ্যালুয়েশন করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার পর আপনাদের যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিছু না কিছু লিখে যাবেন কমেন্টে, কারণ এটা লিখলে আমার ভালো লাগবে। এই ভিডিওটি করার সময় আমাকে দুবার নক করে যে আমার টাইম হয়ে গেছে, কিন্তু আমার মনে হয়েছে যে কথা শেষ না করে আমি ওই জায়গাটাতে যাচ্ছি না, দরকার হয় আমি আরও বেশি সময় দিয়ে রাত পর্যন্ত এখানে থাকবো, চেম্বারে থেকে তারপর পেশেন্ট ডিল করে তারপর যাব। সো আমি যদি সংক্ষেপে বলি যে আমার আজকে বলার মূল যে বিষয়টি ছিল যে মানসিক রোগের টাকা খরচের যে বিষয়টি, যে কী পরিমাণ টাকা খরচ করবেন, সেক্ষেত্রে আমি যদি ছোটো করে বলি যে টাকা খুব বেশি আপনি ভাববেন না, এই কারণে আপনি হয়তো বা আপনার যে সমস্যাটি সেটা 10টি সেশনে আপনার কমপ্লিট হয়ে যাবে যদি প্রফেশনাল একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন। যেটা অন্য একজন সাইকোলজিস্টের কাছে যদি যান সেটা কিন্তু দেখা যাবে যে আপনি অনেকগুলো সেশন দিবেন, তারপরও আপনার যে মানসিক সমস্যাটা সেটা সলভ হবে না, বরং এটা আরও বেশি বৃদ্ধি পাবে। সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা দরকার হয়, যে বললাম যে আপনার ভিতরে ইম্পেয়ারমেন্ট না থাকলে তার কাছে যাবেন, এবং সেই ক্ষেত্রে হয়তো বা ওষুধের যে চিকিৎসা, ওষুধটা হয়তো বা 500, 700 বা 1000 টাকা এর বেশি লাগে না মাসে। আর তার যে ট্রিটমেন্ট প্রসেসটা বা তার ট্রিটমেন্ট খরচটা সেটা হলো 1000, 1500 এরকম হতে পারে বা বেশি কম হতে পারে। সো এটা হলো তার চিকিৎসা, এবং মোটামুটি 10টা সেশন মোটামুটি বলা যায় যে 2.5 মাস বা 3 মাস লাগে। আপনি যদি একটানা নিতে পারেন এবং সাথে যদি ওষুধের চিকিৎসা দরকার হয় তাহলে তো হয়তো ওষুধটা আর একটু কন্টিনিউ করতে হয় একটু বেশি সময় ধরে, কারণ বলা হয়ে থাকে যে আপনার রোগটি নেই, ভেনিস, তারপরও এটা আপনার হয়তো 6 মাস 1 বছর বা এর চেয়ে বেশি বা কম আপনার চিকিৎসাটি নিতে হবে, ওষুধের চিকিৎসাটি। কিন্তু কাউন্সেলিংটা আপনি বন্ধ করে দিতে পারবেন যেদিন শেষ হবে সেদিনই। বিদেশি ডাক্তারের কথা বলেছি এই কারণ হচ্ছে যে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে তারা সবসময় ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটাকে গুরুত্ব দেয়, এবং সেইখানে এই এত বড় সার্জারি যে কেসগুলো সেগুলোর ক্ষেত্রে তারা কিন্তু এটাকে ভাবে। বাংলাদেশের মানসিক রোগের ডাক্তার বলতে অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে আপনি আসবেন। এছাড়াও দেখা যায় যে ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা সাইকোলজিস্টরা করেন, সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে, এডুকেশন সাইকোলজিস্ট রয়েছে, এদের কাছে আপনি আসতে পারেন। খরচের বিষয়টা কোনো ব্যাপার না এই কারণে আপনি যদি প্রফেশনাল কোনো কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যারা এমফিল ডিগ্রি আছে, তাহলে খরচটা খুব বেশি ভেরি করবে না, এবং সেক্ষেত্রে অবশ্যই দেখবেন 5টা 7টা সেশন নেওয়ার পর আপনার যে লক্ষণগুলো কমে কিনা। যদি না কমে তাকে জানাবেন, এবং সেক্ষেত্রে যদি কাজ না হয় তাহলে আপনারা অল্টারনেটিভ কী চিন্তা করবেন, অন্য কোনো প্রফেশনাল কাজ যাবেন কিনা সেটা ভাববেন। আর বাংলাদেশের যে সংগঠনগুলো রয়েছে সাইকোলজিক্যাল সংগঠন, সেই সংগঠন থেকে কিছু কাজ করে সংগঠন, কিন্তু সেই সাংগঠনিক যে কাজগুলো হয়তো বা সারা বাংলাদেশের যে 16% বা 17% যারা আছে মানসিক রোগে ভুগছেন তাদের ওই পর্যন্ত কতটুকু পৌঁছায় সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনি কতটুকু পাচ্ছেন।
তো এছাড়া যদি বলা হয় যে সরকারিভাবে যে সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে সাইকিয়াট্রিস্টের কাছ থেকে আপনার ওষুধের চিকিৎসা নিতে পারেন। এটা অন্তত আপনারা যারা অনেক বাইরে থাকেন, ঢাকার বাইরে, তাদের ক্ষেত্রে ভালো কাজ করবে। এরপর যেটা হচ্ছে যে যিনি পোস্ট করেছেন তাকে আমি বলবো যে আসলে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামতটা কি সেটা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।